আমরা আচ্ছা, ফাইরুজ আসফিয়া কি আপনি আছেন এখন? সরি, আপনার নামে ভুল করতে পারি। ফাইরুজ আসফিয়া, আচ্ছা যাই হোক, না থাকলেও চলবে। আমরা এই খাতাটাকে একটা মডেল হিসেবে নিতে পারি। আমাদের আন্তর্জাতিকের সিলেবাস হচ্ছে, মানে কোশ্চেনের হচ্ছে আমাদের কনসেপচুয়াল ইস্যু থেকে 10টা কোশ্চেন থাকবে, 10টাই আনসার করতে হবে, প্রত্যেকটাতে হচ্ছে 4 মার্ক। এখন 3 ঘন্টার যদি একটা পরীক্ষা হয়, তাহলে আপনি 3 ঘন্টা আপনার হচ্ছে 60 মিনিট। সো আপনি 180 মিনিটে আপনি পরীক্ষা দিবেন হচ্ছে 100 মার্কের। তার মানে প্রত্যেকটা মার্কের জন্য আপনি আসলে টাইম পাবেন হচ্ছে 1.8 মিনিট। তার মানে হচ্ছে যেহেতু অনেক লস টাইম আছে, আর বিসিএস লিখিত পরীক্ষা দিতে যাবেন, আপনারা আসলে স্কুল কলেজে পরীক্ষা দিবেন তো। তো অনেকে যারা বিভিন্ন স্কুল কলেজে পরীক্ষা দিয়েছেন, ধরেন এই ঢাকা শহরের বা ঢাকার বাইরে, সাধারণত যারা বিসিএসে পরীক্ষার ইনভিজিলেশনে থাকে, বা আমরা যেটাকে বলি পরীক্ষায় গার্ড দেয়, এরা সাধারণত স্কুল বা কলেজের টিচার। তো আমি কাউকে ছোট করে দেখতেছি না, বাট ব্যাপারটা এরকম হয় যে তারা আসলে স্কুল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার মতন করে তারা আসলে সিভিল সার্ভিসেসের অ্যাসপাইরেন্টসদেরকেও তারা জাস্টিফাই করে ফেলে। সেই জন্য তারা ক্লাসে বারবার কথা বলতে থাকে, এই আপনারা এটা সাইন করেন, এইটা করেন, হ্যান করেন, ত্যান করেন, হ্যান করবেন না, ত্যান করবেন না। এই কাজগুলো তারা 3 ঘন্টা যাবত করে, এবং এদেরকে আসলে কাঠগড়ায় বিচার করা উচিত বলে আমি মনে করি। এই টাইপের যারা করে যে পরীক্ষার ইনভিজিলেশনে, এটা একটা বিশাল বড় স্ট্রেস দেয় ছেলেপেলেদের, এবং ছেলেপেলেদের লেখার কোয়ালিটিকে একবারে খুবই নষ্ট করে ফেলে। এই টাইপের ইনভিজিলেটরদের এবং পিএসসির উচিত অ্যাকচুয়ালি এই টাইপের আরও গাইডলাইন দেওয়া, যে সে ক্লাস 2-3 বাচ্চাদের পরীক্ষা নিচ্ছে না, সে মানে সামনে যারা সিভিল সার্ভেন্ট হবে তাদের পরীক্ষা নিচ্ছে। সারা ক্লাস জুড়ে তারা হচ্ছে এই টাইপের কথাবার্তা বলতে থাকে, যে আর বিভিন্ন ইনস্ট্রাকশন দিতে থাকে। তো এটা এক প্রকারের ক্রাইম। আমি বলবো যে ইনভিজিলেটররা যারা এই কাজগুলো করেন, এটা এক প্রকারের ক্রাইম। কারো কারো কাছে এটা মনে হতে পারে যে ছেলেপেলেও তো ভুল করে। হ্যাঁ, ছেলেপেলে ভুল করে, কিন্তু আপনি 1-2 জনের জন্য টোটাল ক্লাসের 100 জনকে আপনি ডিস্টার্ব করতেছেন। এইটা দিকে যদি আমরা আমলে নিই, তাহলে ব্যাপক লস টাইম আছে। তার মানে আসলে আপনি আন্তর্জাতিক সিলেবাসের পরীক্ষা দিতে গিয়ে আমার দৃষ্টিতে আপনি টাইম পাবেন হচ্ছে প্রতি মার্কের জন্য 1.5 মিনিট। তার মানে আমাদের যেহেতু 4 মার্কের এক একটা করে কনসেপচুয়াল ইস্যু, তাহলে আমরা ঘড়ি ধরে 6 মিনিট 6 মিনিট করে লিখব। আমি যে কাজটা করতাম, বিসিএসে যেহেতু লিগ্যাল সাইজের পেপার দেয়, আমি প্রতি পেজে একটা করে কোশ্চেন লিখতাম। কোনো কোনো কোশ্চেন আমি একবারে শেষ পর্যন্ত যেতে পারতাম না, পেজের নিচে একটু জায়গা থাকতো, বাট এটা খুব বেশি না, অল্প পরিমাণেই জায়গা থাকতো আর কি। তো এটা ছিল হচ্ছে আমার লেখার স্ট্র্যাটেজি। আমি একটু শুরুতে একটু ভূমিকার মতন করতাম, জিস্ট লিখতাম, আর লাস্টে এক লাইন দিয়ে আমি জিনিসটাকে ফিনিশিং দিতাম আর কি। ফিনিশিং দেওয়াটা খুবই খুবই জরুরি। এই হচ্ছে মূলত বিষয়। তবে আন্তর্জাতিকের এরপরে ইম্পেরিক্যাল ইস্যুতে গিয়ে 3টা কোশ্চেন বলেন আর লাস্টের কোশ্চেন বলেন, এইখানে ভূমিকা খুবই চমৎকার হওয়াটা খুবই খুবই জরুরি। এটার উপর মার্ক ডিপেন্ড করে। আচ্ছা, ফাইরোজ তাসফি আপনি আছেন দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনি নিজেকে আনমিউট করে রাখতে পারেন। আমি আপনার খাতাটা দিয়ে দেখা শুরু করি। আমাদের কোশ্চেন ছিল হচ্ছে, একটু কোশ্চেনটা বের করে নিই। ওকে, আমাদের কোশ্চেন ছিল আসিয়ান কি, আসিয়ানের প্রধান উদ্দেশ্যগুলো লিখুন। সো আমরা গতদিন বাংলাদেশ বিষয়বলী যখন আপনারা মডেল টেস্ট দিয়েছেন, তখন আমরা একটা জিনিস ফোকাস করেছি যে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে আপনার এই সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হচ্ছে খাতা কোশ্চেন পড়তে পারা এবং সেই কোশ্চেন অনুযায়ী উত্তর করা। এটা হচ্ছে মানে টোটাল গুরুবিদ্যা একটাই বিদ্যা,
প্রশ্ন পড়তে পারে। আপনারা যত সাবজেক্টিভ নলেজ এতদিন ধরে গেদার করেছেন, যে কোনো পড়ালেখা করতে পারেন নাই, সবগুলা লেকচার শুনেছেন, কিছু কিছু জিনিস আপনি আজ করতে পেরেছেন, তা দিয়েও পরীক্ষা দিয়ে ফেলা যায়। তবে প্রশ্ন পড়তে পারাটা খুবই খুবই জরুরি। তো আপনার খাতা যদি, আপনি কি এটা লিগ্যাল সাইজের পেজে লিখেছেন না A4 সাইজের পেজে লিখেছেন? স্যার লিগ্যাল সাইজ লিগ্যাল পেয়েছে। সাইজের পেজে। ওকে, তো সে লিগ্যাল সাইজের পেজে যদি আপনি লেখেন, তাহলে আমার দৃষ্টিতে হচ্ছে আপনার লেখার সাইজ স্ট্যান্ডার্ড যে সাইজ তার চাইতে কিঞ্চিত বড়, এবং যেটাকে আমরা ভালো হাতের লেখা খারাপ হাতের লেখা বলি, সেইটার সাথে কম্পেয়ার করলে আপনার হাতের লেখা খারাপ, কিন্তু সেক্ষেত্রে আপনার প্রেজেন্টেশন ভালো হওয়া উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে আপনার এই এই পরীক্ষা যে আপনি দিয়েছেন, ধরেন আমি আপনার এই লেখাটাই ঠিক আছে, আপনি এই যে আসিয়ানের যে উদ্দেশ্য, আচ্ছা দাঁড়ান এটা আমি একটু আরেক জায়গায় ওপেন করে নিই। যাই হোক, আজকে আমার একটু মানে আপনাদের সাথে একটু শক্ত কথা বলতে পারি, আসলে শরীর খারাপ, তো এই জন্য আপনার মানে সব ভালো জিনিসও ভালো লাগতেছে না। ওকে, তো প্রথম ব্যাপার হচ্ছে আপনি আপনার লেখা অনুযায়ী আমার দৃষ্টিতে আপনি যে 1 নং প্রশ্নের উত্তর লিখেছেন, খুবই ভালো কথা। এটা ব্লু কালারে লিখেছিলেন কিনা জানি না, মানে স্ক্যান করলে কালো হয়ে গেছে। আপনি কি কালো, শুধু কালো বল পয়েন্ট কালো কলম ইউজ করেছেন? ব্লু পেন দিয়ে লিখেছিলাম, বাট আচ্ছা, স্ক্যান করে স্ক্যানে, আচ্ছা ওকে। তো সেক্ষেত্রে এইটা লেখার পরে আপনার এই জায়গা থেকে লেখাটা শুরু করা দরকার ছিল। যেহেতু আপনার মানে হাতের লেখার একটা দুর্বলতা আছে, সেহেতু আমরা আপনার লেখাটাকে আরেকটু ইয়ে করতে হবে। এইখানে যদি মাঝখানের এই লাইনটা না লিখতেন, 1 লাইন গ্যাপ দিয়ে আপনি লেখা শুরু করতেন, তাহলে আপনার লেখাটা এত খারাপ দেখা যেত না। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী ও সফল আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা হচ্ছে আসিয়ান। এর পূর্ণরূপ হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। আসিয়ানের সংক্ষিপ্ত পরিচয়। এটা আপনি ভালো লিখেছেন, ধরেন আপনি সংক্ষিপ্ত পরিচয় আপনি ইয়ে করে লিখেছেন, এটা খুবই ভালো। কিন্তু আপনার এই সংক্ষিপ্ত পরিচয়টা যদি আপনি এইরকম জায়গা অনুযায়ী লিখতেন, যেহেতু আপনি সংক্ষিপ্ত পরিচয় লিখতেছেন, সেটা আপনার মেইন প্যারা থেকে আলাদা, এবং মাঝখানে দিয়ে যদি আপনি লিখতেন, তাহলে আপনার লেখাটা দেখতে ভালো হতো। আসিয়ানের উদ্দেশ্য যেটা আপনি লিখেছেন, আগের জায়গা থেকে আপনি কোনো লাইনের গ্যাপ দেন নাই। আপনার প্রথম যে জিনিসটা বোঝা উচিত যে আপনার হাতের লেখার একটা দুর্বলতা আছে। আপনার এই দুর্বলতা কাটানোর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই অনেক কিছু করতে হবে, ঠিক আছে? অনেক কিছু করতে হবে, মানে প্রেজেন্টেশন মার্ক পাওয়ার জন্য খুবই খুবই জরুরি একটা বিষয়। ধরেন আমি আমার জাহাঙ্গীরনগর মাস্টার্সে সোশ্যাল সায়েন্সে আমি মাস্টার্স করতেছি, খুব বেশি পড়ালেখা করার টাইম আমি পাই না, কিন্তু আপনার আমার যে যে সিভিল সার্ভিস প্রিপারেশন নেওয়ার যে একটা এক্সপিরিয়েন্স আছে, এবং অল্প একটু সময় আমি পড়ার সময় পাই, আর হচ্ছে মেইন স্ট্র্যাটেজি হচ্ছে প্রেজেন্টেশন, লেখার ধরন, এইটা দিয়ে ধরেন বেশ ভালো মার্ক আমি নিয়ে আসি। শুধুমাত্র উপস্থাপন করা, মানে আপনার যেহেতু একটা দুর্বলতা আছে, সেহেতু আপনার উপস্থাপন করাটা খুবই জরুরি। আপনি যদি এইভাবে লিখতেন এবং একটু গ্যাপ দিয়ে আসিয়ানের উদ্দেশ্যগুলো লিখতেন, উদ্দেশ্যগুলো কখনোই 1 2 3 এইগুলা দিবেন না, কেননা আপনার এই 1 আর এই প্রশ্নের 1 এইরকম আপনি দিবেন না। আপনারা যখন যদি কেউ এখানে সি প্রোগ্রামিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো ইয়ে থাকেন, তাহলে একই ভ্যারিয়েবল এই জায়গাও প্রযোজ্য, যে আপনাকে অবশ্যই ভ্যারিয়েবল আলাদা করতে হবে। এটা আপনি রোমান সংখ্যায় 1 2 3 দিতে পারতেন, সেটা সবচেয়ে ভালো হতো। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা, অর্থনৈতিক বৃদ্ধি ও উন্নয়ন, অর্থনৈতিক বৃদ্ধি না, অর্থনৈতিক সহযোগিতা, অ্যাকচুয়ালি সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, আন্তর্জাতিক অঙ্গনে সমন্বিত, মানে যতটুকু লেখা যায়। তবে এইখানে আপনি কিন্তু প্রশ্নটা শেষ দেন নাই, যেটা খুব জরুরি ছিল। খুবই এইখানে হচ্ছে আপনার শেষ দেওয়াটা জরুরি ছিল, যে লাস্টে এইখানে আপনি দিতেন যে
বিগত বছরগুলোতে আসিয়ানের নেওয়া উদ্যোগ অন্যান্য আঞ্চলিক মানে আঞ্চলিক বা ইন্টার গভর্নমেন্টাল ফোরামগুলোর মধ্যে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। এই যে একটা কথা আপনি শেষ করলেন, সেটা তাহলে খুব ভালো হতো। তো এইরকম লিখলে আপনি আসলে 2-এর বেশি পাবেন না, ঠিক আছে? আর খারাপ মানে একটু ধরেন আমার তো এখন হেলথ কন্ডিশন নিয়ে যদি কেউ আপনার এরকম খাতা দেখে, মার্ক আরও কম দিবে। ওকে, 2-এর খ জাতীয় নিরাপত্তা। এই প্রশ্নটা দেখেন, আপনি এই প্রশ্নটা রেখেছেন আপনি অলমোস্ট না 2 পেজের বেশি, মানে অলমোস্ট 2.5 পেজ আপনি লিখেছেন। এই যে একটা জায়গায় আপনি লোড দিয়ে ফেলেছেন, এই জিনিসের অবশ্যই আপনি এই পরীক্ষাতেই আপনি এই জিনিসের প্রভাব বুঝতে পেরেছেন যে লাস্টের দিকে অবশ্যই আপনি টাইম পান নাই। আমার মনে হয় আর কি যে আপনি লাস্টের দিকে টাইম পান নাই, কেননা আপনি 4 মার্কের একটা কোশ্চেন আপনি লিখেছেন হচ্ছে অলমোস্ট আপনার 2.5 পেজ আর কি। এটা খারাপ। নিরাপত্তা মানুষের অন্যতম মৌলিক চাহিদা, এখানে মানুষের কোনো কথাবার্তা আসতেছে না, এইগুলো দিয়ে শুরু না করাই ভালো। রাষ্ট্রের, ঠিক আছে? নিরাপত্তা ধারণাটি মানব ইতিহাসের মতোই সুপ্রাচীন। মানে এত এত দরকার নাই, মানে এত রুটে চলে যাওয়ার দরকার নাই। আপনার লেখা হবে হচ্ছে, আমি বলছি টু দ্য পয়েন্ট, কিন্তু সেই টু দ্য পয়েন্টের মধ্যেও আপনি একটু ভূমিকা করবেন। যে আপনি লিখতেন যে বিশ্ব ব্যবস্থায় একটা রাষ্ট্রের সবচেয়ে বড়, যে একটা রাষ্ট্রের, নট একটা মানুষের, সবচেয়ে বড় চাহিদা হচ্ছে তার সার্বভৌমত্ব ও অস্তিত্ব টিকিয়ে রাখা। তো সেখান থেকেই জাতীয় নিরাপত্তার ধারণাটি আসে। এখান থেকে এভাবে আপনি লিখে দিতেন, মানে আপনার এত রুটে চলে যাওয়ার দরকার নাই। এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্সে জাতীয় নিরাপত্তা বোঝানো হয়েছে দ্য অ্যাবিলিটি অফ এ নেশনস টু প্রোটেক্ট ইটস ন্যাশনাল ভ্যালুস ফ্রম এক্সটার্নাল থ্রেট। ঠিক আছে, এই সম্পর্কে আপনার একই প্রশ্নে আপনি জানেন দেখে যে আপনি আরও বেশি লিখবেন তা তো দরকার নাই। আপনি তো একটা কোট লিখেইছেন, এবং এই কোটটা এই যে বোঝানো হয়েছে এইটা বাদ দিয়ে আপনি যদি এইখান থেকে ইনভার্টেড কমা দিয়ে যদি আপনি কোটটা এরকম করে লিখতেন, তাহলে আপনার জিনিসটা আরও 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 বেশি ভালো হতো আমার কাছে মনে হয় আর কি। যে আপনি ওইখান থেকে এসে মাঝখানে এসে লিখলেন, কোটটা হাইলাইট করে ফেলা, এটা মাথায় রাখতে হবে। যদিও এটা আপনার প্রথম রিটেন, এভাবে লিখলে আপনি প্রচুর ভালো মার্ক পাবেন, কিন্তু যেভাবে আপনি বেশি লিখে ফেলেছেন, বহুমাত্রিক ধারণা প্রকৃত অর্থে জাতীয় নিরাপত্তা বলতে, মানে আপনি যদি এইরকম ভূমিকা অনেক বেশি করে ফেলেন, তাহলে রিডার আপনার প্রতি আস্থা হারায় ফেলবে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থা বা অন্য কোনো নির্দিষ্ট হতে রাষ্ট্রকে রক্ষা করার ক্ষমতাকে বোঝায়। অপ্রচলিত নিরাপত্তা, আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে এই প্রশ্নে একটু সামান্য আমি ভুল করেছি। মানুষ আসলে ভুলের ঊর্ধ্বে না। এখানে কোশ্চেনটা হওয়া উচিত ছিল প্রচলিত নিরাপত্তা কিভাবে মানব নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে আর কি। প্রচলিত নিরাপত্তাই হচ্ছে যে অস্ত্রের ঝঞ্ঝানি, এগুলো হচ্ছে প্রচলিত নিরাপত্তা। অপ্রচলিত নিরাপত্তা হচ্ছে কূটনৈতিক টাই, তারপরে হচ্ছে আপনার এই যে সাংস্কৃতিকভাবে আর একটা দেশের সাথে বন্ড তৈরি করা, যেন তারা আপনার উপর হামলা টামলা না করে, এগুলো হচ্ছে অপ্রচলিত নিরাপত্তা। তো যাই হোক, আপনি লিখেছেন পরিবেশ বিপর্যয়, সংক্রমণ রোগ, এগুলো অনেকগুলো পয়েন্ট আপনি লিখেছেন, বাট এইগুলা শুধু নাম যেহেতু 4 মার্কের কোশ্চেন, এগুলো নাম দিয়ে আপনি সামনে আগে চলে গেলে আপনার জন্য আরও বেশি ভালো হতো। তো আপনি অনেক লিখেছেন, কিন্তু আপনি এই কোশ্চেনেরও শেষ করেন নাই। প্রতিটা এই কোশ্চেন, মানে এই 4 মার্কের কোশ্চেনে 1 লাইনের ভূমিকা হবে। ভূমিকাটা হবে হচ্ছে খুবই ইউনিক হবে হচ্ছে বলতে এই জন্য যে ওইখানে আন্তর্জাতিক এবং ইন্টারনাল অ্যাফেয়ার্সের বিষয়াশয়গুলো 1 লাইনের মধ্যে আপনি লিখবেন। লাস্টে ফাইনাল লাইনটা বা কনক্লুশন, ওইটাও আপনি 1-1.5 লাইনের মধ্যে লিখবেন। তার মানে আপনার ভূমিকাও হবে 1-1.5 লাইন, উপসংহার যেটা হবে ওইটাও 1-1.5 লাইন। ওইটা একটা প্যারা হবে। ভূমিকা লেখার দরকার নাই, মাঝখানে আপনি জিস্ট টু দ্য পয়েন্টের কথাগুলো লিখে ফেলতে পারেন। এইটা আবার এই কোশ্চেনটা এখানে শেষ করেছেন, শেষ করে আপনি আবার এখান থেকেই লেখা শুরু করেছেন। আপনি আরও নিচে দিয়ে লেখা শুরু করেন, তো আরও নিচে দিয়ে লেখা শুরু করেন, গ্যাপ দেওয়ার
চিন্তা ভাবনা করেন। এই যে সাংবিধানিক সার্বভৌমত্ব, এইটা জিনিসটা লিখে আপনি নিচ থেকে লেখা শুরু করেছেন, এটা একটা ভালো জিনিস, কিন্তু আগের প্রশ্নে কিন্তু আপনি এরকম করেন নাই। আপনি জাতীয় নিরাপত্তা লিখে পাশ থেকে লেখা শুরু করেছেন। বাট আপনার এই লেখাটা ভালো, যে আপনি নিচ থেকে মানে ওইটা টাইটেল দিয়ে বা একটা পয়েন্ট দিয়ে আপনি নিচ থেকে লেখা শুরু করলেন। সবচেয়ে ভালো হচ্ছে যেখানে শেষ হয়েছে টাইটেল এইখান থেকে লেখা শুরু করা, এটা হচ্ছে সবচেয়ে ভালো দেখা যাবে আপনার হাতের লেখা অনুযায়ী। আবার এই জায়গায় দেখেন আপনি এটাকে একটা প্যারা করার ট্রাই করেছেন, কিন্তু এখানে কোনো গ্যাপ আপনি দেন নাই। একটি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা বা কর্তৃত্ব সংবিধানের মধ্যে নিহিত থাকে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার সব কার্যক্রম, আইন প্রণয়ন, প্রশাসনিক কার্যক্রম, বিচার পদ্ধতি সবই সংবিধানের অধীন এবং তার দিক নির্দেশনা অনুযায়ী হতে হবে। ওকে, সাংবিধানিক রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এবং আপনি কিন্তু সাংবিধানিক সার্বভৌমত্ব কথাটা এর মধ্যে কোথাও লিখতেই পারেন নাই। আপনি লিখতে পারতেন সংবিধান। দেখেন আপনার বক্তব্য কতটা নিট অ্যান্ড ক্লিন হতে পারত। সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এই আইন আবার এর থেকে উৎপন্ন অন্যান্য আইন দ্বারা রাষ্ট্র বা রাষ্ট্র কাঠামো পরিচালিত হয়। যেখানে সাংবিধানিক সার্বভৌমত্ব বলতে বোঝায় যে সংবিধানই হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং রাষ্ট্র কাঠামো সংবিধানের বলে বা সংবিধানকে কেন্দ্র করে পরিচালিত হবে। এইটাই হচ্ছে সাংবিধানিক সার্বভৌমত্ব। সংজ্ঞাটা আপনি দিয়ে ফেলতে পারতেন, কেননা এর মধ্যে আপনাকে আবার স্যাটেলাইট স্টেট, ট্রিবিউটারি স্টেট এইগুলা নিয়ে কথাবার্তা লিখতে হবে। সো আপনি এর মধ্যে কোথাও আপনি সাংবিধানিক সার্বভৌমত্ব কি, প্রশ্নটা কি আর বলতে কি বোঝো, এই দুইটা কোশ্চেন কিন্তু আলাদা কোশ্চেন। কি মানে কি, কাকে বলে মানে সংজ্ঞা, বলতে কি বোঝো মানে আপনি ওইটা নিয়ে কি বুঝেন, ওটা খায় না মাথায় দেয়, এটা আপনি কি বুঝেন। সো কি কাকে বলে এবং বলতে কি বোঝায়, এই দুই বা বলতে আপনি কি বোঝেন, এই কোশ্চেনগুলো কিন্তু আলাদা আলাদা কোশ্চেন, কখনোই এক কোশ্চেন না। তো সাংবিধানিক সার্বভৌমত্ব কি মানে জিনিসটা কি, এইটা আপনার কিন্তু সেটা আপনি লেখেন নাই। স্যাটেলাইট স্টেট এবং ট্রিবিউটারি স্টেট, এইখানে কোশ্চেনের ধরনটা দেখেন, মূল পার্থক্য ব্যাখ্যা করুন, এ জাতীয় কোশ্চেন যেখানে অ্যাকচুয়ালি আপনি এক্সপ্লেইন করতে পারবেন না অনেক বেশি, সেইখানে আপনি বলবো যে দুই প্যারায় এইরকম টেবিল না এঁকে ডাইরেক্ট পার্থক্য লেখেন, ডাইরেক্ট। যদি আপনি টেবিল আঁকতে পারেন, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা ভালো, খারাপ না। যদি আপনি সময় বাঁচাতে চান আপনি এভাবে লিখতে পারতেন, একটি রাষ্ট্র বা রাজনৈতিকভাবে স্বাধীন হলে, একটি রাষ্ট্র রাজনৈতিকভাবে স্বাধীন হলে অন্য আর এক শক্তিশালী রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে। একটি রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আর এক শক্তিশালী রাষ্ট্রের ট্রিবিউট বা শ্রদ্ধা প্রদান করে নিজেদের অস্তিত্ব বজায় রাখে। ওকে, আপনি এই ব্যাপারটা এরকম হতে পারতো যে আপনি লিখতে পারতেন স্যাটেলাইট স্টেট হচ্ছে একটি রাষ্ট্র তার প্রতিবেশী বা অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের নিয়ন্ত্রণে তার অভ্যন্তরীণ, তার পররাষ্ট্রনীতি ইত্যাদি প্রণয়ন করতে বাধ্য হয়, তাহলে এই জাতীয় রাষ্ট্রকে স্যাটেলাইট স্টেট বলা হয়। একটা উদাহরণ দিয়ে দিতেন, উদাহরণ দিতে পারতেন যে সোভিয়েত ইউনিয়নের আমলে পোল্যান্ড, জর্জিয়া, এই সমস্ত রাষ্ট্র। ট্রিবিউটারি হচ্ছে মূলত একটু মধ্যযুগীয় একটা মানে একটু ওল্ড স্কুল থিওরি টাইপের জিনিস, যেখানে যে আপনার ধরেন আপনি বেঙ্গল প্রদেশ একটা আমলে, ওই মধ্যযুগের আমলে ধরেন বেঙ্গল প্রদেশে এইখানে কোনো একটা সুলতান এইখানে শাসন করতেছে, বাট তিনি মুঘলের অংশ, তিনি মুঘলকে একটা কর দেয় আর কি। সো মুঘলকে হুজুর মেনে সেইখানে রাষ্ট্র পরিচালনা বা তার ব্যবস্থা পরিচালনা করে, এই জাতীয় ব্যাপার আর কি। তো আপনি একবারে খারাপ লেখেন নাই। এই যে চায়নাকে কোরিয়া ট্রিবিউট প্রদান করতো না, করে না, করতো আর কি। তো এটা আপনি মোটামুটি একবারে খারাপ লেখেন নাই, কিন্তু আপনার লেখা আরও গোছালো হতো। তবে এইখানে আপনি 2.5 পাবেন, আরও ভালো লেখা যেত। ক্লাসিক্যাল রিয়েলিজম হলো আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বের একটি প্রাচীন ও মৌলিক শাখা, যা বাস্তববাদের ভিত্তিক চিন্তা ধারণ করে। একবারে চমৎকার লিখেছেন, এটা আপনার ভূমিকা ভালো হয়েছে। আন্তর্জাতিক রাজনীতির মূল চালিকা শক্তি হচ্ছে মানুষের স্বভাবজাত ক্ষমতা পিপাসা। ওকে,
তো এটা হচ্ছে ক্লাসিক্যাল, মানে হচ্ছে এটাও একটা ওল্ড স্কুল রিয়েলিজমের একবারে ওল্ড যে মেকানিজম। এইখানে আপনি নাম লিখতে পারেন হচ্ছে থুকিডাইডিস, যিনি রিয়েলিজম চিন্তা প্রথম শুরু করেছিলেন, ম্যাকাইয়াভেলি, থমাস হবসের লেভেইথান, ম্যাকাইয়াভেলির হচ্ছে প্রিন্স, এ জাতীয় হচ্ছে যেখানে হচ্ছে জাস্ট স্ট্রাগল অফ পাওয়ার, বিশ্ব হচ্ছে মানে প্রত্যেকটা রাষ্ট্র তার সেলফ ইন্টারেস্টের জন্যই কার্যক্রমগুলো পরিচালনা করে, এটাই ক্লাসিক্যাল রিয়েলিজম। বিভিন্ন স্তর ব্যাখ্যা করুন, ইন্ডিভিজুয়াল লেভেল, স্টেট লেভেল, সিস্টেম লেভেল। ভালো লিখেছেন। এরকম লিখলে আপনি 3 পাবেন, তবে লেখাটা আরেকটু সুন্দর করে করে লিখতে হবে, লেখা ট্রাই করতে হবে আরও সুন্দর করে। এখানে যদি আরও একটু গ্যাপ দিতেন তাহলে আপনার জন্য ভালো হতো আর কি। ওকে, কোয়ার্ডের জন্য আপনি দেখেন, আপনি লিখেছেন এইটা, লেখার পরে তেমন একটা গ্যাপ দেন নাই, এটা গ্যাপ দিয়ে শুরু করবেন। আবার যখনই আপনি আপনার এই জাতীয় লেখেন, যে প্রতিষ্ঠা, সদস্য দেশ, এইগুলোকে আরও মাঝখানে এনে একটা এইখানে আপনি একটা অদৃশ্য একটা বক্সের মতন চিন্তা করবেন, সেইখানে আপনি এইগুলা লিখবেন। মানে এই যে জিনিসগুলো আপনি শর্টে লেখেন, এটা খুবই জরুরি আর কি। ওকে, কোয়াডের প্রধান উদ্দেশ্য হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা। আঞ্চলিক নিরাপত্তা বলতে অ্যাকচুয়ালি চীনকে ট্যাকেল দেওয়া, স্বাধীন নৌ চলাচল, বিআরআইকে আসলে করা। বিআরআই এখানে আপনি তুলে আনেন নাই, এবং আপনি এখানে একটা দেন নাই আর কি, মানে সমাপনী যেটা এটা দেন নাই। যাই হোক, এসডিজি নিয়ে আপনি সবগুলো, আপনি তো 17টার নাম লিখেছেন, ভালো। কিন্তু আমাদের কোশ্চেন ছিল হচ্ছে টেকসই উন্নয়নে এসডিজি সম্পর্কে ধারণা দিন। আচ্ছা ঠিক আছে, ধারণা দেওয়ার ক্ষেত্রে আপনি এটা ভালোই লিখেছেন, এইখানে আপনি ভালো মার্ক পাবেন। এবং এইখানে আপনি দেখেন এই যে এসডিজিগুলো ভবিষ্যৎমূলক, অংশগ্রহণমূলক ও বৈশ্বিক উদ্যোগ, যা আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রতিশ্রুতি। এই যে একটা সমাপনী লাইন দিয়েছেন, আগের কোথাও কিন্তু এরকম দেন নাই। ডুয়েল ট্রাক ডিপ্লোমেসি, আবার আপনি এটা দিয়ে আপনি নিচ থেকে লেখা শুরু করবেন সবসময়। ডুয়েল ট্রাক বলতে এমন এক ভূরাজনৈতিক তৎপরতাকে বোঝায় যেখানে একটি দেশ একটি ইস্যুর ক্ষেত্রে করে। ট্রাক 1 এবং ট্রাক 2 দুই টাইপের ডিপ্লোমেসিকেই একসাথে বলা হয় ডুয়েল ট্রাক ডিপ্লোমেসি। আপনি কিছু ক্লিয়ার করেন নাই, যেমন আপনি সরাসরি স্টেট অ্যাক্টরদের মাধ্যমেও হবে, আবার নন স্টেট অ্যাক্টরদের মাধ্যমেও হবে। এটাই হচ্ছে ডুয়েল ট্রাক ডিপ্লোমেসি। সো আপনি সরাসরি সরকারি লেভেলেও যোগাযোগ করবেন, আবার আপনার পরিচিত বড় বড় স্কলার দিয়ে বা কোনো আর আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিয়ে, মানে নন স্টেট অ্যাক্টর দিয়েও আপনি কার্যক্রম চালাবেন। সেটাই হচ্ছে ডুয়েল ট্রাক ডিপ্লোমেসি। ভাই আপনার হাতের লেখা যেহেতু একটু দুর্বলতা আছে, আপনি আরেকটু করে লিখবেন আর কি। এটা আপনি অবশ্যই আমার সাজেশন কি এটা বুঝে ফেলেছেন। 2 কোশ্চেন ছিল হচ্ছে ট্রাম্প প্রশাসনের নতুনভাবে বিদেশি বাণিজ্যের অংশীদারদের উপর শুল্ক আরোপ করেছে, এই কর নীতি মেক আমেরিকা গ্রেট এগেইন বাস্তবায়ন করতে কতটা কার্যকর হবে, বিশ্ব ব্যবস্থায় এর প্রভাব বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের হেজিমন ধরে রাখার সম্ভাবনা মূল্যায়ন করুন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য নীতিতে কঠোরতা প্রদান করেছে, যা ট্যারিফ ওয়ার নামে পরিচিত। এটি মূলত ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির প্রয়োগ। বিভিন্ন দেশ উচ্চ শুল্কমূলক ট্রেড ওয়ার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। চীনের শুল্ক যেন সব ছাড়িয়ে যায়। ওকে, আপনার এই সমস্ত ছবি আরও একটু নিচে এসে যদি আপনি লিখতেন আরও বেশি ভালো হতো। পনেরো মার্কের কোশ্চেন অনুযায়ী আপনার লেখা ভালো হয় নাই ভাই। যখন আপনি 4 মার্কের কোশ্চেন আগে যে টাইপের লিখে আসছেন, 15 মার্কের এই কোশ্চেন আপনার লেখা ভালো হয় নাই। আপনার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন শুধু এইটা, তাহলে এইটাকে একবারে মাঝখানে রেখে আরও বড় করে লেখা দরকার ছিল। ভাই আপনি একটু কথা বলেন তো, এই কোশ্চেনটা আপনি কয় পেজ লিখেছেন? এটা আমি প্রায় আড়াই পেজের মতো। এই যতটুকু আমি দেখতে পাচ্ছি, এইটা কি 1 পেজ? এটা হচ্ছে
এক পেজের অর্ধেক। উপরে 3 লাইন বাদ দিয়ে বাকিটা। ওকে। মানে আমি প্রথমের দিকে বেশি সময় নিয়ে ফেলেছি, এরপরে আমার আর এগুলো সম্পর্কে আমার মানে খুব বেশি কয়েকটাতে ধারণা ছিল না, আপনাকে এটা কিন্তু মানে ভাই বেশি বানাতে পারিনি। আরো একটু ভালো করে লিখতে হবে, আরো ভালো করে লিখতে হবে। এখানে দেখেন আমাদের কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিন্তু বলেছিলাম যে এটাকে যুক্তরাজ্যের হেজিমন ধরে রাখার সম্ভাবনাকে মূল্যায়ন করুন। এখানে আপনার সবচেয়ে বড় বিষয় লেখা উচিত ছিল যে বাণিজ্য নিয়েই আপনি থেকেছেন, যে ইউরোপরা যে একত্রিত হচ্ছে, কানাডা বিভিন্ন কথাবার্তা বলতেছে, এবং যারা তার পরীক্ষিত অ্যালাইস, সেই অ্যালাইসগুলো সেটা মেক্সিকো বলেন, কানাডা বলেন, সেটা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলা বলেন, এইগুলো যেহেতু তার থেকে মানে যুক্তরাষ্ট্রের বলয় থেকে ধীরে ধীরে আলাদা হওয়ার জন্য তারা নিজেরা নীতিগত ডিসিশন নিচ্ছে, এই ব্যাপারগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের হেজিমনিকে চ্যালেঞ্জ করে। আর একটু কেয়ারফুল থেকে লিখতে হবে, এভাবে লিখলে ভালো ভালো পাবেন না। আর এই টাইপের জিনিস আপনি কখনোই একটা পয়েন্ট দিয়ে লেখা শুরু করবেন না। ইম্পেরিক্যাল ইস্যু আসলে চমৎকার একটা হুক প্যারা দিয়ে শুরু করবেন, যেটা আপনার যেমন আপনি আগেরটাতে কিন্তু একটা হুক প্যারা দিয়ে শুরু করেছেন মোটামুটি। তো এরকম একটা হুক প্যারা দিয়ে শুরু করতে হবে। তারপরে ধরেন গাজা রিভেরিয়া প্ল্যানটা আপনি লিখলেন, তারপরে এইটা যে ফিলিস্তিনিদেরকে স্থায়ীভাবে বাস্তুচ্যুত করতে পারে সেটা লিখলেন, এবং সেইখানে আপনি আপনার কিছু সুপারিশ দিলেন। কিন্তু আপনি কিন্তু এটা জাস্ট 1 পেজের বেশি, 1.5 পেজ মতন আপনি লিখতে পেরেছেন। এটা আসলে তেমন কিছুই হয় নাই। এটা বেশি এটা পড়া হয় নাই। আপনাকে আরও পড়তে হবে ভাই, মানে এখন তো একবারে টাইমে চলে আসছে। বাংলাদেশের অভিন্ন অভিন্ন সীমান্তে প্রতিবেশী, এই বাক্যটা একবারে ঠিক না, এগুলো বাক্য আরও চমৎকারভাবে লিখবেন। বাংলাদেশ মায়ানমার নিয়ে কোশ্চেন আসতেই পারে, সো বাংলাদেশ মায়ানমারের মধ্যে কোশ্চেন আসতে পারে বলতে হচ্ছে রোহিঙ্গা নিয়ে যে কোনো জায়গায় কোশ্চেন আসতে পারে। তো বাংলাদেশ এবং মায়ানমার নিয়ে আপনি একটা হুক প্যারা রেডি করেন, বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে একটা হুক প্যারা রেডি করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান সেটা এই ট্যারিফ ওয়ার হোক, আর হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন যে এখন কূটনৈতিক তৎপরতা, মানে ট্রাম্প 2.0-তে এসে যে টাইপের উদ্যোগে নিচ্ছে না কেন, তার সর্বোপরি একটা হুক প্যারা রেডি করেন। এবং হচ্ছে আপনি গাজা ইস্যু নিয়ে একটা হুক প্যারা রেডি করেন। তারপরে হচ্ছে আপনি এই কি বলে ইউক্রেন ইস্যু নিয়ে একটা হুক প্যারা রেডি করেন। আপনার লেখার প্রেজেন্টেশন ভাই আরও ভালো করা উচিত, এবং এইখানে ম্যাপ ব্যবহার করতে হবে, খুবই জরুরি ম্যাপ। এই সমস্ত জায়গাতে আপনি ইনডাইরেক্টলি মানে কেয়ারলেস বলে একটা ব্যাপার আছে না, ওই রকমভাবে আপনি মানে ইন্টেনশনালি আপনি বিভিন্নভাবে আপনি একটা ম্যাপ নিয়ে আসবেন। এটা হলে খুবই ভালো হতো লেখাটা। যাই হোক, আপনি যতটুকু যা লিখেছেন আমার দৃষ্টিতে আপনার এটা প্রথম রিটেন, কিন্তু আপনারা যারা প্রথম রিটেন দিচ্ছেন আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, যারা বেশি ক্যাডার হয় এবং খুবই টপ টপ করে আর কি, এরা ম্যাক্সিমামই অ্যাকচুয়ালি প্রথম বিসিএসে এরকম হয় আর কি। তো আপনাদেরকে আমি বলবো যে আরও আরও ভালো করা উচিত, আরও ভালো করা উচিত। ওকে, আমরা আরেকটা খাতা নিতে পারি, হচ্ছে আশরাফুল আলম বেনজির, আপনি কি আছেন? এই হ্যান্ড রেইজ করেন আশরাফুল আলম বেন, আপনাকে কথা বলার সুযোগ দিচ্ছে, হ্যান্ড রেইজ করেন।
আমরা আশরাফুল আলম বেনজিরের খাতাটা ওপেন করি, দেখি তার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার খাতা দেখে মনে হচ্ছে আপনার লাইন খুব সোজা, ভালো। আপনার হাতের লেখা খুব ভালো বলবো বলবো না আমি, কিন্তু আমি আসলে যেমনটা চাই যে খাতা পরিষ্কার হোক, আপনি সেই দিকে নজর দিয়েছেন। এটা একটা খুবই খুবই ভালো জিনিস। এরকম গ্যাপ দিয়ে লেখেন, পরিষ্কার করে লেখেন। পেজ তো আসলে পেজের জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করবে বিপিএসসি, যদিও এটা পরিবেশের দিক দিয়ে ব্যাপার, কিন্তু লেখা সুস্পষ্ট হওয়াটা খুবই খুবই জরুরি। 2-এর ক নম্বর দিয়ে আপনি এম্পিরিক্যাল দিয়ে লেখা শুরু করেছেন, আমি এইটা নিরুৎসাহিত করব। আমি বলবো যে আপনারা অবশ্যই কনসেপচুয়াল দিয়ে লেখা শুরু করবেন। এম্পিরিক্যাল দিয়ে লেখা শুরু করাকে আমি নিরুৎসাহিত করব। বাট কেউ যদি চান, তার ভালো লাগে, সেটা সে করতে পারেন। তবে আন্তর্জাতিকে আমি সাধারণত এটা পছন্দ করি, বা আমি নিজেও সবসময় করতাম, এটা আমার কাছে ভালো মনে হয়েছে। দ্যাটস ওয়াই এম্পিরিক্যাল না দিয়ে আপনার অবশ্যই এ দিয়ে মানে যেটা কনসেপচুয়াল দিয়ে শুরু করা উচিত। কর নীতি প্রণয়নের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো তার রক্ষণশীল নীতি বাস্তবায়ন করে স্বদেশী। আচ্ছা, আপনাদের এই কর নীতির ক্ষেত্রে, আপনাদের এই ভূমিকার ক্ষেত্রে আমি একটা কথা বলি যে যুক্তরাষ্ট্র স্বাধীন হওয়ার পেছনের যে আন্দোলন ছিল, সেই আন্দোলন ছিল হচ্ছে আপনার এই বোস্টন টি পার্টি। আপনারা নাম শুনেছেন, বোস্টন টি পার্টি হচ্ছে প্রতিবাদ করে তারা কিছু চাকে সমুদ্র আটলান্টিকে ফেলে দিয়েছিল। এর ব্যাকগ্রাউন্ডের মেইন কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত কর আরোপ করেছিল হচ্ছে এই তদানীন্তন আপনার যুক্তরাষ্ট্র। তো যুক্তরাষ্ট্র যেহেতু অতিরিক্ত কর প্রদান করেছিল, তখন আমেরিকার লোকজন যারা আসলে তখন যুক্তরাজ্যের অধীনে ছিল, যে 13টা স্টেট, এরা এই জিনিসটাকে ভালো মতন নেয় নাই। তার প্রতিবাদে তারা আসলে এই চা ফেলে দিয়ে তারা একটা প্রতিবাদ করেছিল। এটা স্বাধীনতা আন্দোলনের শুরু। তার মানে যুক্তরাষ্ট্র স্বাধীনতা আন্দোলনই শুরু হয়েছিল এই অতিরিক্ত কর আরোপ নীতির বিরোধিতা করে, যাকে আমরা বোস্টন টি পার্টি বলি। এটা দিয়ে হুক সেন্টেন্স লিখতে পারতেন যে যুক্তরাষ্ট্রের 1776 সালে যুক্তরাষ্ট্রের, বা 1776-এর, বা এইভাবে লিখতেন যে 1770-এর দশকে অতিরিক্ত কর আরোপের ফলে বোস্টন টি পার্টির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল। সো সেই ধারাবাহিকতায় হচ্ছে আপনার এইভাবে আপনি লেখা শুরু করতে পারেন আর কি। মানে এইরকম একটা ভালো ইয়ে করতে এইরকম একটা আপনি হুক সেন্টেন্স ব্যবহার করতে পারেন। এটা গেল। ওকে, ট্রাম্প হয়তো তার রক্ষণশীল নীতি বাস্তবায়ন করে স্বদেশি শিল্পায়নে ত্বরান্বিত করে আমেরিকার গ্রেট করতে পারবে, তবে বিশ্ব রাজনীতি ট্রাম্পের এই নীতি আমেরিকার হেজিমনিকে সংকটে ফেলে দিবে। ভালো লিখেছেন, ভাষাগত ইয়ে ভালো। কিছু কারণ বিশ্লেষণ করা যাক। ট্রাম্পের শুল্ক নীতিতে আপনি কারণ লিখেছেন। এই যে আপনি প্রথমত দ্বিতীয়ত এইগুলা লিখেছেন, এইগুলো আপনি কি কালারে লিখেছেন ভাই? যে আপনি প্রথমত দ্বিতীয়ত এই টাইপের জিনিসগুলো আপনি কি কালারে লিখেছেন? ভাই এগুলো মূলত আমি মানে মেইন পরীক্ষায় লেখার সময় নীল কালারে লিখি, কিন্তু এখানে হচ্ছে কালো কালি ছিল সামনে, তো ওই কালি দিয়ে লিখছি ভাই। তাহলে এটা অবশ্যই ব্লু কালারে লিখবেন। প্রথমত দ্বিতীয়ত এটা ঠিক না, এইভাবে লিখবেন। মানে এইভাবে লিখবেন না ডাইরেক্ট। 1-2 দিয়ে কখনো পয়েন্ট লিখবেন না। রোমান সংখ্যা ব্যবহার করেন, ক খ ব্যবহার করেন, বা অন্য কিছু ব্যবহার করেন। 1-2 মনে হয় না এইভাবে লেখা উচিত।
আপনার এই টোটাল লেখার মধ্যে আপনি কি কোনো মানে মানে ওই টাইপের না, রেলিভেন্ট কোনো ডেটা ব্যবহার করেছেন? ডেটা বলতে মানে যেহেতু ট্যারিফ ওয়ার সম্পর্কে আপনি কোনো রিজিড ইনফরমেশন জানেন কি না, সেটা তো আমি আপনার লেখার মধ্যে কোথাও দেখতে পাচ্ছি না। আমি এত জি বলতেছি না ভাই, যে ওইটা আপনার উচিত লেখার ছিল মধ্যে কোনো লেখাগুলো। ডেটার ঝনঝনানি থাকতে হবে, ব্যাপারটা এটা আমার পছন্দ না। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই কিছু কিছু তথ্য থাকা উচিত, যেহেতু এটা কিছু সংখ্যার ব্যাপার জি ভাই, স্যাপার আছে, তাই না? জি ভাই, বুঝতে পারছি। সে জাতীয় কোনো কিছু মানে এটা 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 এই জিনিস প্রকাশ করে যে আপনি ভাষা ভাষা জ্ঞান দিয়ে লিখতেছেন জি ভাই, জোরপূর্বক, তাই না? জি ভাই। এটা খুবই জরুরি, এটা খুবই জরুরি। যে খাতা দেখবে সে ধরেন আমি আপনি যত চালাক চতুর, আমাদের চেয়ে অনেক চালাক চতুর। তা আপনি যে পরিমাণে লিখেছেন, 1 পাতা 2 পাতা 3 পাতা 4 পাতা 4.5 পাতা একটা প্রশ্নের উত্তর লিখেছেন, পুরা পরীক্ষা দিতে পারছেন আপনি? ভাই আমার একটু কালকে শরীর টায়ার্ড ছিল, খারাপ ছিল ভাই, এই জন্য 1 ঘন্টা 45 মিনিট লিখছি। তো 1 ঘন্টা 45 মিনিটে মোটামুটি এই 4টা কোশ্চেন যে ছিল, 2 নং আর 3 নং ভাই, এগুলা লিখতে পারছি আর কি। কনসেপচুয়াল পার্টটা টাচ করতে পারি নাই। এটা কি মানে এটাকে আপনি মানে দেখলেন যে অবস্থাটা কি, তাই না? এরকম কি না না ভাই, দেখলাম অবস্থা কি মানে না ভাই, আপনি এক কালকে ঘন্টা লিখতেই চল্লিশ বসছিলাম। মিনিটে কোন যুক্তিতে আপনার 1 ঘন্টা 40 ধরে শুধু আপনি ইম্পিরিক্যাল ইস্যুর 4টা কোশ্চেন লিখলেন? না ভাই, মানে লেখা শুরু করছি তো তো 60 মার্কের জন্য একটা হিসাব করছিলাম, যে 60 মার্কের জন্য আমার যদি প্রায় 2 মিনিটের কাছাকাছি সময় পাওয়া যায়, সেই হিসেবে কতটুকু সময় পাওয়া যায় সেই হিসেবে ভাই। ওকে, আপনি কি ধরে ধরে 1 ঘন্টা 40 মিনিট মতন পরীক্ষা দিয়েছেন, নাকি 2 ঘন্টা 40 মিনিট? কতক্ষণ পরীক্ষা দিয়েছিলেন আপনি? ভাই বলতে ওই যে আমি পরীক্ষা দেওয়া যখন শুরু করছি, এরপরে দেখি 1 ঘন্টা 40-45 মিনিটের মতো যখন হয়েছে, তখন পরীক্ষা স্টপ করে আর কি, ছবি টবি তুলে আপলোড করে দিয়ে আর কি শেষ করছি আর কি। ওইরকমই ওকে, সময় লাগছে, এর বেশি লাগে না ভাই। ঠিক আছে, ঠিক আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে কোনো কোশ্চেনে আমি বারবার আপনাদেরকে বলেছি, এবং গত লেকচারে আপনাদেরকে আমি ম্যাপ, রাশিয়া ইউক্রেনের এই অঞ্চলের মানে পূর্ব ইউরোপের ম্যাপ কিভাবে আঁকবেন সেটাও বলেছি। এই টোটাল লেখায় 15 মার্কের মধ্যে আমার একটা ইম্পেরিক্যাল ইস্যুতে টোটাল 15 মার্কের মধ্যে 7.5 মার্ক পাবেন আপনি লেখার জন্য, 7.5 মার্ক পাবেন ম্যাপে। এতটুকু আমি বলে দিলাম। 7.5, 50-50 মার্ক মার্ক ডিস্ট্রিবিউশনে। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে যদি আপনি এটা না লেখেন, আমাকে যদি পরীক্ষা দিতে হতো তাহলে আমি ট্রাম্পের যে বাণিজ্য নীতি, সেই বাণিজ্য নীতির ওইখানেও আমি ম্যাপ আঁকতাম, এবং ম্যাপেকে সেইখানে আমি মেক্সিকো এবং কানাডা এটাকে খুবই স্পষ্টভাবে দেখিয়ে, তারপরে তাদের যে এতদিন পর্যন্ত তেমন উল্লেখযোগ্য কোনো বর্ডার কনফ্লিক্ট নাই, উল্লেখযোগ্য যেটাকে আমরা বর্ডার কনফ্লিক্ট আছে কিন্তু উল্লেখযোগ্য কোনো বর্ডার কনফ্লিক্ট তাদের নাই, কিন্তু চায়নার মতন রাষ্ট্র খুবই বর্ডার কনফ্লিক্টে আছে। সো এই ট্রাম্প যদি এই ট্যারিফ নীতি বাস্তবায়ন করতে যায়, তাহলে মেক্সিকো যেহেতু প্রায় 93% তার এক্সপোর্ট, 83% মেক্সিকোর এক্সপোর্ট হয় শুধুমাত্র আমেরিকাতে। তো মেক্সিকোর অর্থনীতি যখনই ডাউন হয়ে যাবে, তাহলে এই বর্ডারে উত্তেজনা চলে আসবে। এই জিনিসটা দেখানোর জন্য হলেও আমি ওইখানে একটা ম্যাপ আঁকতাম। এটা খুবই খুবই জরুরি ভাই।
ঘ নম্বরে লিখে রোহিঙ্গা সমস্যার সমাধানে চীন যুক্তরাষ্ট্র ভারতের সাথে ভারসাম্য কূটনীতি কতটুকু কার্যকর হবে বলে আপনি মনে করেন, আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন। রোহিঙ্গা বাংলাদেশের জন্য একটি গলার কাটা, এই টাইপের সেন্টেন্স দিয়ে অবশ্যই লেখা কখনোই শুরু করা উচিত না। আপনি এইভাবে লিখতে পারতেন যে 1982 সাল থেকে শুরু করে আদ্য অব্দি মায়ানমারের রাখাইন রাজ্যের মানে বসবাসকারী জাতিগোষ্ঠী রোহিঙ্গা, যারা তাদের আইডেন্টিটি বা তাদের মানে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছে, এই জিনিসটা আপনি আরও চমৎকার বাংলা দিয়ে ইয়েতে লিখতে পারতেন। এবং তারই প্রেক্ষাপটে আপনার 1993 2001-এর চাইতেও বেশি পরিমাণে 2017 সালে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, যখন মায়ানমার সেনাবাহিনী সেখানে তাদেরকে মানে এথনিক ক্লিনজিং বা জাতিগত কি বলে এটাকে এথনিক ক্লিনজিংয়ের মাধ্যমে যেখানে মানে প্রায় 40,000 মতন, এই সমস্ত কথাবার্তা আপনি লিখতে পারতেন আরও গুছিয়ে। পরোক্ষ শান্তি শক্তি দুটো চীন এবং যুক্তরাষ্ট্র, প্রত্যক্ষ শক্তি হচ্ছে মিয়ানমার। না, এগুলো কোনো কথাই হয় নাই। ভারতের প্রসঙ্গ বলতে গেলে আপনি কালাদান মাল্টিপারপাস প্রজেক্টের কথা বলবেন। চীনের কাছে বলতে গেলে আপনি চীনের যে রাখাইন অঙ্গরাজ্য দিয়ে গ্যাস পাইপলাইনের কথা বলবেন। তারপরে হচ্ছে উপরের কাইচিন প্রদেশ মিয়ানমারের সাথে সেই সমস্ত জায়গার যে জাতিগত উত্তেজনা আছে সেইগুলার কথা বলবেন। তারপরে রোহিঙ্গার সাথে আপনি তাদের যে জিনজিয়ান প্রদেশের উইঘুর মুসলমানরা আছে তাদের সাথে কানেক্ট করে কথাবার্তা বলবেন। এইগুলা বলে না আপনি তাদের কানেক্ট করে আপনি আপনার মতবাদ দিবেন যে কেন তারা হাঁ করতে পারে না করতে পারে, এবং সেখানে হাঁ করার জন্য আপনি কি কি ইয়ে করতে পারেন। এই না আপনার লেখার টোন হবে। প্রতিটা সংকট বা সমস্যার সমাধানে রয়েছে তার স্বরূপ বৈশিষ্ট্য বিশ্লেষণ ও সমস্যার কারণ অনুসন্ধান। ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন মূলত দেশীয় রাজনীতির একটি অংশ। সুতরাং এই বাক্যটা পুরাপুরি আমি একমত না, মূলত দেশীয় রাজনীতির একটি অংশ, সুতরাং এটা সমাধানের রাজনৈতিকভাবেই সম্ভব। সমস্যার কারণ বিশ্লেষণ করা যাক। আপনি যেভাবে আসলে পয়েন্ট লিখতেছেন এটা আসলে পয়েন্ট লেখার ইয়ে না। হিন্দু মুসলিম দ্বন্দ্ব, চীন বাংলাদেশ সম্পর্ক, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে পুরোপুরি সফল হতে না দেয়া, আরও আরও মার্জিত ভাষায় লেখা যাইত। এই যে এই টাইপের সুপারিশ আপনারা করে ফেলেন, সাইডলাইন ডিপ্লোমেসি, ব্যাক চ্যালেঞ্জ ডিপ্লোমেসি, ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি। ভাই বাজারে যে সমস্ত বই টই পড়েন এই সমস্ত এইগুলো লেখে, তো এইগুলো চ্যাট জিপিটিতে আপনি লিখে সার্চ দেন, ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিকরণে কি কি করা যেতে পারে, এরকম 2-4 লাইন দিবে, ওইটা ডাইরেক্ট কপি করে আপনার নোট একটা বানায় বাজারে বিক্রি করে দেওয়া যায়। কিন্তু আপনার লেখা কি এরকম হবে নাকি? সাইডলাইন ডিপ্লোমেসি কী বলবেন আপনি? সাইডলাইন ডিপ্লোমেসি আপনি এরকম বলতেন যে বিমস্টেকে সাইডলাইনে যেভাবে বাংলাদেশের পর মাননীয় প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে আলাপ আলোচনা হয়েছে, আরও আসন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সাইডলাইনে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথেও আমরা আলাপ আলোচনা করে সম্পর্ক স্বাভাবিকরণে কাজ করতে পারি। ব্যাক চ্যানেলে আপনি নাম এই যে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি এই টাইপের কথাবার্তা, এগুলা কি একজন কি বুঝবে যে আপনি কি বলতেছেন? ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি, সে বলবে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করে দিবে। আমি তো ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি জানি না, আমি খাতা দেখতে বসছি, আমি জানি না কি এটা। আমি ট্র্যাক ডিপ্লোমেসি কি, ট্র্যাক আমি জানি না, ট্র্যাক ডিপ্লোমেসি কি, অতিথি আমন্ত্রণ এটা কি আমি জানি না। এটা কোনো লেখা হলো? ভারত বাংলাদেশের এখানে তো একটা কোশ্চেনেও ম্যাপ আঁকেন নাই। ভাই আমি বারবার বলতেছি, আন্তর্জাতিকে যতক্ষণ বিসিএস রিটেনে প্রিপারেশন নিতে আইছেন আপনাদের বহু মানুষ বলছে আন্তর্জাতিকে 50-60 অনেক ভালো মার্ক। আমি বলবো আন্তর্জাতিকে 70 ভালো মার্ক না, 80+ মার্ক পাওয়া যায় আন্তর্জাতিকে। আচ্ছা, হাবিবুর রহমান সজীব একজন লিখছেন, দেখি আপনার এইখানে তো আপনার খাতা আমি দেখতে পাচ্ছি না। একটা ভালো খাতা খুঁজে বের করা উচিত। এই ম্যাপ আঁকছেন এরকম কে আছেন বলেন তো? ম্যাপটা আঁকছেন ভালো?
এরকম এক দুইজন বলেন তো ভাই। সাকিব সাকিব ম্যাপ আঁকছেন, সাকিব হুসাইন। দেখি এইখানে যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গা আছেন কেউ? সাকিব হোসেনকে এইখানে দেখা যাচ্ছে আপনাকে? এটা সাকিব হোসেনের খাতা দেখি আমরা, এইটাই খাতা আমি দেখব, দেখে আপনাদেরকে নিয়ে কথাবার্তা, তারপরে কথাবার্তা বলে আমরা ক্লাস শেষ করে দিব। খুবই হতাশ লাগে বুঝছেন, দুঃখ লাগে, এই দুঃখের কোনো শেষ নাই। মাঝে মাঝে মনে হয় যে বেহুলার চাইতে আমার দুঃখ বেশি। কনসেপচুয়ালেও টেকনিক্যালি ম্যাপ দেওয়া যাবে, যদি ম্যাপ আপনি 20-30 সেকেন্ডে এঁকে ফেলতে পারেন অবশ্যই দিবেন। মাগরুবা কোশ্চেন করেছেন, অবশ্যই আপনি ইয়ে করবেন। ভাই আন্তর্জাতিকে আমার সলিড কথা, প্রথম 1 ঘন্টায় লিখবেন কনসেপচুয়াল ইস্যু 10টা। আমি 2টা বিসিএসের রিটেন দিয়েছি। আমি প্রথম 1 ঘন্টায় লেখার জন্য ভাই, প্রথম আমি টাইম ধরে নিতাম যে 1 ঘন্টায় আমার একটা পরীক্ষা শেষ হয়ে যাবে, এবং সেইটা 1 ঘন্টা আমি 2-3 মিনিট করতাম না। আমরা যেমন কোশ্চেন পরীক্ষা দিতে লাস্টের দিকে অনেক ফাইট করি না, আমার আন্তর্জাতিক পরীক্ষার ফাইট ছিল হচ্ছে 2বার। একবার হচ্ছে প্রথম 1 ঘন্টা টাইমের জন্য ফাইট, যেখানে আমি কনসেপচুয়াল দিতাম, আর পরের 2 ঘন্টাতে আমি হচ্ছে এম্পেরিক্যাল শেষ করতাম, 4টা কোশ্চেন আর কি। সরি। সাকিব, দেখা যাক সাকিব হুসাইন, সাকিবের ফার্স্ট বিসিএস, সাকিবের লেখা সোজা সোজা লাইন আছে, মানে দেখতে মোটামুটি চোখে ভালোই লাগতেছে। আপনি কি শুধু জেনারেল বিসিএস দিচ্ছেন নাকি বোধ দিচ্ছেন সাকিব ভাই, বলেন তো? আরে কই গেল? জেনারেল, ঠিক আছে। ইন্টারনেট খুবই দুর্বল ভাই, ঘুরতেছে। কনসেপচুয়ালে বিভিন্ন টাইপের ম্যাপ আঁকা যায়। ওই যে দেখছেন একটু আগে ওই ইয়ে আঁকছিল যে আপনার যুক্তরাষ্ট্র এবং চায়নার মধ্যে যে রেসিপ্রোকাল টেরিফের একটা ছবি এঁকেছিল, ওই টাইপের কিন্তু এঁকে ফেলা যায়। কই যাচ্ছে? ওকে, এই হচ্ছে আমাদের সাকিব এর খাতা। ওকে, ওকে। ও আসিয়ান নিয়ে লেখা শুরু করেছে। আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন হলো দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর সমন্বয়ে গঠিত একটি জোট, একটি অর্থনৈতিক, ইকোনমিক বলতে হবে, ইকোনমিক খুবই জরুরি। এই জোট মূলত অর্থনীতি নিয়ে কাজ করে। এই দেখেন লেখাটাই ইয়ে হয়ে যেত আপনার, এক লাইনে হয়ে যেত।
ব্যাংকক এগ্রিমেন্টের মাধ্যম দিয়ে এই জোটের যাত্রা শুরু হয়। এতে মোট 10টি সদস্য রাষ্ট্র বিদ্যমান আছে। এত সাল নাগাদ পূর্ব তিমুর ও পূর্ণ সদস্য লাভ করতে পারে। এই যে আপনি একটা ভূমিকা লিখেছেন, বেশ ভালো ভূমিকা লিখেছেন। বিশ্ব জিডিপির বিশাল অংশ ধারণ করে, বিশাল অংশ না বলে এখানে একটা নাম্বার দিয়ে দেন না আপনি। এই বিশাল অংশ টাইপের ভাষা কথা বলবেন না। টোটাল এশিয়া মহাদেশ বিশ্ব জিডিপির 30 থেকে 35% মতো নিয়ে করে, সেইখানে আপনি বলে দিতে পারতেন যে প্রায় 15% ধারণ করে। তাছাড়া বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 1/3 আসিয়ান ধারণ করে। উল্লেখ্য, আসিয়ান ও 5টি দেশ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া দেখেছে আরসিপি রিজিওনাল কম্পিউটার নামে। এটা তো আপনাদের এবার জানাই লাগবে, এটা লিখতে হলেই 2020 সাল প্রবাবিলি সেই কথাটা লিখতে হবে। লক্ষ্যসমূহ লিখেছেন আসিয়ান দেশগুলোর মধ্যে নিম্ন শুল্ক বাণিজ্য সম্প্রসারণ করা, আসিয়ানভুক্ত দেশগুলোর মাঝে বিনিয়োগ বাড়ানো, শুল্ক বাদেও যত অশুল্ক বাধা আছে সেগুলো কমানো। আপনি যে টোটাল লেখা লিখেছেন এইখানে আপনি 4-এ 3 পাবেন, কিন্তু পরবর্তীতে আপনি এটা কন্টিনিউ করতে পারবেন কিনা সেটা একটা বড় বিষয়। দেখি আমরা দেখতে থাকি। জাতীয় নিরাপত্তা বলতে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব, তার ভূখণ্ড, জনগণের নিরাপত্তাকেই বোঝায়। জাতীয় নিরাপত্তা নিশ্চিত রাখতে রাষ্ট্র নানা সামরিক পদক্ষেপ নেয় ও কূটনৈতিক তৎপরতা চালায়। ভালো ভূমিকা লিখেছেন ভাই, এইরকম ভূমিকা লেখে শুরু করেন, ভালো মার্ক পাবেন। এই সাধারণত পরীক্ষায় যখন বিসিএসের একজন খাতা দেখে, ভালো লেখা খাতা খুবই রেয়ার সে দেখে। 5-7টা দেখার পরে সে একটা ভালো লেখা দেখলে ভালো মার্ক দিয়ে ফেলে সে। অপ্রচলিত নিরাপত্তা, এই কোশ্চেনটা আমি ভুল লিখেছি। যাই হোক, আপনাদের লেখা ঠিক আছে। আমি আসলে লিখতে চেয়েছিলাম প্রচলিত নিরাপত্তা, সো আপনি তার উপরেও যা লিখেছেন এই জন্য আমি এটা স্কিপ করে যাচ্ছি। সাংবিধানিক সার্বভৌমত্ব বলতে বোঝায় একটি রাষ্ট্রের সেই সার্বভৌমত্ব যার বদৌলতে সে অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ তোয়াক্কা না করে। না, এই জিনিসটা কিছুই হয় না। সাংবিধানিক সার্বভৌমত্ব হচ্ছে সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এইটাই সাংবিধানিক সার্বভৌমত্ব, মানে রাষ্ট্র পরিচালিত হবে সংবিধানের আলোকে। স্যাটেলাইট স্টেট বড় কোনো রাষ্ট্রের নাটভাবে থাকা দুর্বল রাষ্ট্র। প্রাচীন ধারণা, আধুনিক ধারণা। ভালো লিখেছেন ভাই, ভালো লিখেছেন, কিন্তু আগেরটা আপনি কিছুই লিখতে পারেন নাই, সো এটা 2 পাবেন। হ্যান্স মার্গেনথাও যে রিয়েলিজমের বর্ণনা দিয়েছেন সেটাই ক্লাসিক্যাল রিয়েলিজম, এই বিষয়টা ঠিক না। হ্যান্স মার্গেনথাও আর আধুনিকে চলে আসছে সে। আপনি এইখানে এই বলবেন হচ্ছে থুকিডাইডিস, তারপরে আপনি বলবেন হচ্ছে থমাস হবস, তারপরে আপনি বলবেন হচ্ছে নিকোলাস মেকায়াভেলি, এদের কথাবার্তা বলবেন। রাষ্ট্রই প্রধান কর্মক এবং রাষ্ট্র ও তার দরকার মাফিক যে কোনো কিছু করতে পারে রাষ্ট্র অন্যান্য। এটাই বাস্তববাদ সম্পর্কে যা জানেন আর কি। কোয়াড, অস্ট্রেলিয়া, এইভাবে না লিখে আপনি এরকম একটা লিখতে পারতেন যে ধরেন এইখানে ছোট করে একটু ভারতের মানচিত্র আঁকলেন, ভারতের পজিশনের তুলনায় এইখানে আছে হচ্ছে জাপান, এইখানে আছে হচ্ছে আপনার ইউএসএ, এইরকম পজিশনে পড়ে হচ্ছে আপনার বিশ্ব মানচিত্রে। দেন আপনি এদেরকে টেনে দিয়ে একটা চতুর্ভুজ বানাইতেন, তাহলে লেখাটা ভালো হতো। স্ট্রিং অফ পালস নিয়ে আসছেন, এগুলো ভালো, কিন্তু কোশ্চেন ছিল হচ্ছে প্রধান উদ্দেশ্য কী। উদ্দেশ্যগুলোকে আরেকটু বোল্ড করে আরেকটু গ্যাপে দিয়ে লেখেন, যেহেতু মাত্র 4টা উদ্দেশ্য লিখেছেন। ডাচ ডিজিজ বলতে বোঝায় সেই পরিস্থিতিকে যখন কোনো রাষ্ট্রের অর্থনীতি মোটামুটি একটা নির্দিষ্ট শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে। বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ ডাচ ডিজিজে আক্রান্ত হয়ে আছে। আমরা রপ্তানি শিল্প জিডিপির বন্ধনে গার্মেন্ট শিল্পের উপর নির্ভরশীল। ভালো ভূমিকা লিখেছেন। রপ্তানিকে বহুমুখী করতে হবে, ভালো লিখেছেন। এইটা চমৎকার এঁকেছেন আপনি। এইরকম ডেটা খুবই ভালো, আরও গ্যাপ দিয়ে লিখবেন, উপর নিচে আর একটু গ্যাপ দিবেন, যেহেতু এটা একটা মানে ভালো জিনিস রিপ্রেজেন্ট করেছেন যে আমাদের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আপনি গার্মেন্টস কত, আমাদের মোট রপ্তানি কত, খুবই ভালো লিখেছেন যে
ডাস্ট ডিজিজকে হাইলাইট করার জন্য খুবই চমৎকার একটা ইয়ে লিখেছেন। না, এই 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 জিনিস একবারে এরকম না। মুক্তবাজার অর্থনীতি হচ্ছে বাজার নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় কোনো হস্তক্ষেপ থাকবে না, শুধু এই জিনিসটুকুই। এইখানে এক দেশ থেকে আরেক দেশে মুক্তভাবে চলে যেতে পারবে এই জিনিসটা ঠিক না, শুল্ক আরোপ করতেই হবে। মুক্তবাজার অর্থনীতিতেও শুল্ক আরোপের বিধান আছে। প্রোটেকশনালিজমে যে প্যারার মধ্যে আরও গ্যাপ দিবেন, ড্যাম্পিং তুলে নিয়ে আসছেন, ভালো ভালো। এইভাবে তো ভাগ করে না ভাই, ভাগ করাগুলো এইভাবে ভাগ করে না, ভাগ করাগুলো এরকম ভাগ করে, ছবিটা আরও ভালো হতো। ডোমেস্টিক পলিসি ক্যান ডিফেট আস বাট ফরেন পলিসি ক্যান কিল আস। কূটনীতি হলো কোনো দেশের বড় ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি। আপনি একটা কূটনীতি সংজ্ঞা দিয়ে শুরু করেছেন। এই যে এই টাইপের ছবির কথা বলছি, এই টাইপের ছবি, এটা ভালো। ট্র্যাক টু ডিপ্লোমেসি, আপনি ডুয়েল ট্র্যাক বুঝিয়েছেন, একসাথে দুই ধরনের কাজ করতেছেন আর কি। টেকসই উন্নয়নের 17টি লক্ষ্যমাত্রার মধ্যে কিছু লক্ষ্যমাত্রার নাম টাম তো লেখেন নাই ভাই। জিনিসটার কোশ্চেন হচ্ছে সম্পর্কে ধারণা দিন, দুই একটা তো লিখেছেন নাকি? দারিদ্র্য বিমোচন, জলবায়ু মোকাবেলা, শিক্ষার প্রসার, নারীর টেকসই ক্ষমতায়ন, নারীর স্বাস্থ্য উন্নয়ন। ওকে, ঠিক আছে, কিছু লিখেছেন। সাইডলাইন, এটাতে আপনি ফিনিশিং লাইন দেন নাই। ফিনিশিং লাইন থাকতে হবে প্রত্যেকটাতে। ট্রাম্প 2.0 বা নব্য নির্যাতন, ট্রাম্প প্রেসিডেন্ট, ট্রাম্পের। আমি একটু দ্রুত যাচ্ছি, আপনার ট্রাম্পের ইয়ে নিয়ে আপনি লিখছেন। আপনি কিছু তথ্য লিখেছেন। এটা কি লিখেছেন? ইউএসএর এবং চায়নার মধ্যে ট্রেড ডেফিসিট কত লিখেছেন আপনি? 500 বিলিয়ন ডলার নাকি, না কত লিখেছেন এটা? সাকিব, এখন বলেন তো এটা কত লিখেছেন আপনি, ট্রেড ডেফিসিট? ভাইয়া 500 লিখতে গেছিলাম এবং আমি বানান ভুল করছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। 500 না, এত বেশি না এখন ট্রেড ডেফিসিট। 437 দেখছিলাম মেবি ভাইয়া। ওকে, ঠিক আছে। এই পয়েন্টগুলোকে এইভাবে লিখতেছেন আপনি, ঠিক আছে, কিন্তু এইখানে আরও গ্যাপ দিয়ে মানে প্রেজেন্টেশনটা আরও আরও ভালো করা উচিত। আর ইম্পেরিক্যাল ইস্যুর কোনো কোশ্চেন মানে কখনোই ভাঙা পেজ থেকে শুরু করবেন না। সে তাতে পুরা পেজ ফাঁকা থাক। ধরেন এক পেজে আপনি 4-5 লাইন লিখেছেন, তারপরে নতুন আপনি ইম্পেরিক্যাল ইস্যুর একটা কোশ্চেন শুরু করতেছেন, এরকম করবেন না। আপনি আরও আরও ইয়েতে চলে যাবেন আর কি, আরও ইয়েতে চলে যাবেন। ওকে, এটা মোটামুটি আপনি ভালোই, একবারে খারাপ ম্যাপ আঁকেন নাই, ভালোই ম্যাপ এঁকেছেন।
ওকে, এইখানে সাকিব আমি বলবো যে আপনি একবারে না করে দিচ্ছেন এই ভূরাজনীতিতে বা আন্তর্জাতিক ব্যবস্থাতে আসলে ডাইরেক্ট কোনো কিছুকে ডাইরেক্ট মানে ফর্মাল ডকুমেন্টে ডাইরেক্ট হানা করে দেওয়া ঠিক না। আপনি বললেন যে ঠিক আছে, মোটের উপর বলা যায় যে ট্রাম্প যেভাবে উদ্যোগ নিচ্ছে তাতে ইউরোপকে চটিয়ে রাশিয়াকে খুশি করে ইউক্রেনের সার্বভৌমত্ব নষ্ট করে আদৌ পূর্ব ইউরোপে শান্তি আনয়ন সম্ভব নয়। তবে এরপর একটা তবে লাইন দিয়ে যদি আমরা লিখি যে তবে এই করা যেতে পারে, ধরেন তবে আপনি কি চান যে ইউরোপ এবং ইউক্রেন ইনক্লুসিভভাবে এসে একটা যৌথ আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান, এইটা হলে বিশ্ব ব্যবস্থায় একটা ভালো শান্তি আসবে বা পূর্ব ইউরোপে শান্তি ফিরে আসবে। এই তবে কথাটা খুবই এইখানে জরুরি ছিল, আপনারটা বেশি শক্ত কথা হয়ে গেছে। এই যে নতুন এক আজব প্রস্তাবনা, এই টাইপের শব্দ ব্যবহার করা যাবে না। এটা খুবই ক্যাজুয়াল শব্দ, আলাপ আলোচনার সময় করা যায়, বাট এমনি করা যাবে না আর কি। আজব প্রস্তাবনা না, অগ্রহণযোগ্য প্রস্তাবনা আপনি বলতে পারতেন আর কি। আরও ফর্মাল ব্যবহার করতে হবে। এই যে ফুর্তির নগরী এই টাইপের না, বা আপনি অবকাশ যাপনের নগরী এই টাইপের শব্দ ব্যবহার করতে হবে। আত্মঘাতী সিদ্ধান্ত বই কিছু নেই ইসরায়েলের। ওকে, যেহেতু গাজা রিভেরিয়া প্ল্যান, তাহলে এইখানে তো সাগরের নামটা খুবই জরুরি ছিল, খুবই জরুরি ছিল। ভূমধ্যসাগরকে আপনার একবারে তুলে দেওয়া দরকার ছিল। তারপরে হচ্ছে সিরিয়া, এই টাইপের যে রেফারেন্স, এই টাইপের রেফারেন্স লেখাকে অনেক 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 শক্ত করে ফেলে। ও লেখছে যে এই সে বলছে কিনা এটা জানি না আমরা, এটা যে দেখবে সেও বলবে না। সে লেখছে যে প্রজেক্ট সিন্ডিকেটের বিশ্লেষক কার্ল ব্র্যান্ডেড বলেছেন দ্য ভিক্টোরি অফ ইসরায়েল ইজ নট এ সলিউশন। সো এই টাইপের জিনিস, এইটা কিন্তু খুবই, ধরেন প্রজেক্ট সিন্ডিকেট, দ্য ডিপ্লোমেট, এই টাইপের কোট খুব খায়, মানে মানুষ যে কেউ খুবই পছন্দ করবে। সো এইটা ও যেমন লেখছে কার্ল, আপনারা দু একজনের নাম লিখে রাখতেন। আমি আন্তর্জাতিকে বিভিন্ন মানে আন্তর্জাতিকে 2-3 জনের এরকম নাম লিখতাম, ব্রহ্মা সিলানির নাম লিখতাম, তারপরে আরও কার কার যেন ভুলে গেছি, তখন মনে রাখতাম। এবং খাতার উপরে যেরকম আমার খাতার উপরে এরকম লেখাই ছিল যে প্রজেক্ট সিন্ডিকেটের অমুক, প্রজেক্ট সিন্ডিকেটের অমুক, প্রজেক্ট সিন্ডিকেটের অমুক। পরীক্ষার দিন আগের দিন রাত্রে এবং সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় আমি এই সমস্ত পয়েন্টগুলা মানে এই জিনিসগুলা আমি দেখে যাইতাম। এটা খুবই জরুরি ছিল আমার জন্য। আর একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজে লিখলে খুবই ভালো হবে আর কি। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু এইখানে দুইয়ের খ লেখার কিন্তু মানে লেখার পরিমাণ ঠিক আছে, লেখার পরিমাণ ঠিক আছে। আরেকটু প্যারাগুলাতে গ্যাপ দিয়ে আর আরেকটু ফর্মাল ল্যাঙ্গুয়েজে লিখলেই ভালো মার্ক পাওয়া যাবে, খুবই ভালো মার্ক। ওকে, ম্যাপ খারাপ হয় নাই, তবে এই ম্যাপগুলোকে বাক্সবন্দি করে দেওয়া উচিত। বাক্সবন্দি করে দিয়ে উপরে চীন, এইখানে মায়ানমার,
এইখানে আফগানিস্তান, এইটা আরব সাগর, এইটা বঙ্গোপসাগর, এইগুলাকে যদি আমরা মেনশন করে দিই তাহলে অ্যাকচুয়ালি আমি শুধু এইটা না, আশপাশের জিনিসও জানি, কেননা আশপাশের জিনিসও তো আসলে একটা একটার সাথে রিলেটেড। ওকে, ঠিক আছে, কারণগুলো লিখে দেন আমরা ভেতরের দিকে গিয়ে শুনেন। আপনাদের সবাইকে বলে দিই, ভারতের আপনার ভারতেরই যে বোধহয় কে অটল বিহারী বাজপেয়ী বোধহয় বলেছিল, অটল বিহারী বাজপেয়ী কি বলেছিল যে উই ক্যান চেঞ্জ আওয়ার এনিমিজ, উই ক্যান চেঞ্জ আওয়ার ফ্রেন্ডস, বাট উই ক্যান নট চেঞ্জ আওয়ার নেইবার্স। তো এই ভারতের ক্ষেত্রে আপনারা এই টাইপের ইয়ে নিয়ে আসবেন ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে। আন্তর্জাতিক বিষয়বলিতে আমরা কতগুলা প্রশ্ন দেখলাম। আমাদের মূল বক্তব্য হচ্ছে আন্তর্জাতিক বিষয়বলিতে আপনার পরীক্ষা দিতে গেলে 1 ঘন্টার মধ্যে আপনি কনসেপচুয়াল ইস্যু লেখা শেষ দিবেন, এবং এইটা আপনার 1 ঘন্টার একটা পরীক্ষা, আপনি এই অনুযায়ী নেবেন, এবং বাকি 2 ঘন্টার মধ্যে আপনি এম্পিরিক্যাল ইস্যু লেখা করবেন। আপনি যে কোনো এম্পিরিক্যাল ইস্যুতে আপনি ম্যাপ আঁকবেন। সাকিব তার পরীক্ষাতে দেখা যাচ্ছে সে 3টা পরীক্ষায় ম্যাপ এঁকেছে, সবগুলোতে 4টা এম্পিরিক্যাল কোশ্চেনেই আপনি ম্যাপ লিখবেন, এবং ম্যাপ চিত্র দেওয়ার আগে ম্যাপের আগের লাইন, মানে যখন আপনি ম্যাপে যাবেন তার আগের লাইনে আপনি এইরকম একটা রিলেভেন্ট ব্যাপার আপনি নিয়ে আসবেন যে আচ্ছা আমরা মানচিত্রে জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করি, বা এই টাইপের একটা রেলিভেন্ট কথা, একটা সেন্টেন্স লিখে আপনি নেবেন। দেন আপনি ম্যাপটা এঁকে ফেলবেন, এবং ম্যাপটা খুব দ্রুত এঁকে ফেলবেন, খুবই দ্রুত। তবে সাকিব যেটা করেছে যে সে শুধুমাত্র হচ্ছে আপনার ইসরায়েল এবং প্যালেস্টাইনের ওইখানে ছবি এঁকেছেন এবং আশপাশের রাষ্ট্রগুলা দেখিয়েছেন। আমার কাছে আমি বলবো যে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুর সাথে কিন্তু ইরান রিলেটেড হয়ে থাকবে, যে এই কোশ্চেনে আসবে তা না, তবে আমাদের ম্যাপটা আসলে ইরান পর্যন্ত শেখাটা উচিত। সো আপনারা যেভাবে আমি আপনাদের 2-3টা ম্যাপ এঁকেছিলাম আগের দিন, ওই অনুযায়ী আপনারা ইরান পর্যন্ত ম্যাপ, ইরানকে পুরা না আঁকলেও এমনভাবে আনবেন যেন ইরান আছে সেই ম্যাপে, এটা আপনার বোঝা যায় আর কি। এটা খুবই জরুরি এখনকার টাইমে। তো ম্যাপ রিলেভেন্ট ওয়েতে আপনি ম্যাপ আঁকবেন। এই ম্যাপটা আপনার লেখার মার্ককে অনেক 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 উপরের উচ্চতায় নিয়ে যাবে, এবং ম্যাপের যে চারপাশের দাগটা, এই চারপাশের দাগটা অবশ্যই স্কেল ধরে দিবেন, মানে বক্সটা যেটা ওইটা স্কেল ধরে দিবেন। আর কখনোই আন্দাজে লিখবেন না। আন্দাজে লেখাও যায়, বুদ্ধি করে আন্দাজে বলতে হচ্ছে কিছু আন্দাজ আছে যেটা ধরে ফেলা যায়, কিন্তু কিছু আন্দাজ আছে সেটা বিভিন্ন রেফারেন্স দিয়ে, ধরেন এই যে প্রজেক্ট সিন্ডিকেট, দ্য ডিপ্লোমেট, তারপরে হচ্ছে এই যে কিয়েল ইনস্টিটিউট, তারপরে এরকম যে বিভিন্ন জায়গার আন্তর্জাতিক এরকম আপনি রেফারেন্স দেওয়ার জন্য আপনি কিছু দেবেন। আর কোনো তথ্য ডেটা যখন দিবেন, যখন কিছুই পাবেন না, ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে দিবেন। সো এটা আপনি যে কোনোভাবে এটা লিখতে পারেন আর কি। তো এই অনুযায়ী আপনি লিখবেন। কনসেপচুয়াল ইস্যুতেও আপনি ম্যাপ আঁকতে পারেন, বা ব্লক ডায়াগ্রাম বা স্কেমেট্রিক ডায়াগ্রামও, যে একটা এঁকেছিল, যে একটা ইউএসএ আর একটা হচ্ছে আপনার আর একটা হচ্ছে এই চায়না, ও উপর দিয়ে ট্যারিফ লিখেছে, ও নিচে দিয়ে ট্যারিফ লিখেছে। এইগুলো সাধারণত মোটামুটি একটা স্কেমেট্রিক ডায়াগ্রাম বলেন আর যাই বলেন, এই টাইপের একটা ডায়াগ্রাম। সো এটা আপনি আঁকতেই পারেন। আবার আমি এইরকমও আঁকতাম যে স্টেট 1 স্টেট 2 এর মধ্যে যে একজন এঁকেছে যে উপর দিয়ে আমরা স্টেট অ্যাক্টর দিয়ে আমরা ট্রাক 1 ডিপ্লোমেসি করতেছি, নিচে দিয়ে আমরা নন স্টেট অ্যাক্টর দিয়ে ট্রাক 2 ডিপ্লোমেসি করতেছি, আর দুইটাকে একসাথে ডুয়েল ট্রাক ডিপ্লোমেসিও বলেছে। সো এই টাইপের, মানে যেখানে রিলেভেন্ট ওয়েতে ব্লক ডায়াগ্রাম হোক, সেইখানে আপনার ম্যাপ হোক, যেখানে যে ডায়াগ্রাম ইউজ করা যায় বলে আপনার মনে হয় সেইখানে ইউজ করবেন। এবং যেখানেই কোনো একজনের নাম নিয়ে আসা যায়, যেমন হ্যান্স মার্গেনথু, বিভিন্ন আপনার
এই আরও যত জব যে 2-4 জন 10 জনের নাম আপনি শিখে রাখবেন, সেইগুলো আপনি লিখবেন। বিভিন্ন সময় আলাপ আলোচনার মধ্যে যেগুলো আসছে এগুলো আপনি লিখবেন। সাধারণত স্ট্যান্ডার্ড লেখার সাইজ যদি আপনার হয়, যেমন আমার হাতের লেখা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ ছিল, আমি অত বেশি খুবই এক্সাজারেটেড করে ফেলতাম না। এই জন্য আমি ইম্পেরিক্যাল ইস্যুর কোশ্চেনগুলো সাধারণত আমি 3 পেজ লিখতাম। ইম্পেরিক্যাল ইস্যুরগুলো 3 পেজ লিখতাম, তবে 3 পেজ মানে ভালো, আমার দৃষ্টিতে মনে হয়েছে ভালো। বাট এই 3 পেজের মধ্যে আবার হাফ পেজ ছিল হচ্ছে অলমোস্ট হাফ পেজের একটু কম। আমি বক্সে ম্যাপ আঁকতাম, তো ধরেন একটা ম্যাপ থাকতো, তো এতে করে যে ম্যাপ আঁকতে যে টাইমটা লাগতো ওইটুকু লিখতে কিন্তু তার চাইতে বেশি টাইম লাগতো। সো দ্যাটস ওয়াই হচ্ছে ম্যাপের দিকে আমি বেশি থাকতাম। আর ম্যাপ হচ্ছে মূলত মূলত হচ্ছে আরও বেশি মানে ম্যাপ আরও বেশি করে। সাকিব বলেছেন যে 60% মার্ক আপনি পাবেন, তবে আপনি যদি আরও ফর্মাল ল্যাঙ্গুয়েজের দিকে চলে যান, ডাইরেক্ট হিট না করে, তাহলে আপনি এখানে 70% মতন মার্ক পেতে পারেন। আরও বেশি, আরও যতটুকু আপনি যতটুকু নিজের থেকে বুঝলেন এতটুকু আপনি আরও বেশি করার ট্রাই করবেন। কনসেপচুয়াল ইস্যুতে আমার বক্তব্য একটাই, 1 লাইন বা 1.5 লাইন বা 2 লাইন হবে হচ্ছে আপনার একবারে হুক লাইন, এরপরে জিনিসটা লিখবেন আর লাস্টে একটা ফাইনাল জিনিসটা লিখে ফেলবেন, মানে লাস্টে একটা কনক্লুশন টাইপের বক্তব্য দিবেন, আপনার একটা সুপারিশ, বা এখান থেকে আপনি কি বুঝতে পারলেন, এইখান থেকে বিশ্ব কি পাবে, বা এখান থেকে কি শিক্ষা নেওয়া উচিত, এই টাইপের কোনো কিছু, মানে আপনার একটা সুপারিশ টাইপের বক্তব্য লাস্টে থাকবে। তবে সুপারিশ দেওয়ার সময় কেউই ট্রাক 1 ডিপ্লোমেসি, সাইডলাইন ডিপ্লোমেসি, এই টাইপের ডিপ্লোমেসি এইগুলা লিখবেন না। আপনি এই টাইপের লিখতে পারেন যে ধরেন আপনি একাডেমিক ডিপ্লোমেসিকে আপনি দিবেন, তখন আপনার এইভাবে সুপারিশ করবেন যে কোনো সুপারিশের সময়, যে স্কলাররা বা একাডেমিশিয়ানরা যারা বিভিন্ন দেশে কর্মরত আছে তাদের মাধ্যমে আমরা কূটনৈতিক তৎপরতা চালাতে পারি, অর্থাৎ আমরা একাডেমিক ডিপ্লোমেসি চালাতে পারি। পুরা সেন্টেন্সটা লিখবেন। আপনি কখনোই ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি দিবেন না। আপনি ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি কিভাবে কাজে লাগাবেন তারপরে বলবেন বা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি আমরা ব্যবহার করতে পারি। এই হচ্ছে আপনার মূলত লেখার টোন। এর বাইরে আসলে আন্তর্জাতিকে কোনো কিছু বলার নাই। ইংরেজিতে কোট অনেক কোট আপনারা শিখেছেন, 2-4টা কোট ব্যবহার করতে পারেন। কনসেপচুয়াল ইস্যুতে কোট ইউজ করতে পারলে মার্ক অনেক ভালো পাবেন। ওই যে একটা গ্রাফ এঁকেছিল বা বার চার্ট এঁকেছিল সাকিব বোধহয়, এই বার চার্টে আপনি অনেক ভালো মার্ক পাবেন এরকম। তো সাকিবের লেখা স্ট্যান্ডার্ড লেখা, আরও ফর্মালি লিখলে আরও 70% মতন মার্ক পেয়ে যাবে। প্রেজেন্টেশন ভালো, আর যদিও স্ক্যানের পরে খাতা হয়ে গেছে, তো অ্যাকচুয়াল খাতাটা দেখতে হয়তো বা আরও ভালো হতে পারে। এবং আপনাদেরকে আমি বলেছি যাদের হাতের লেখা খারাপ, গ্যাপিংয়ের ক্ষেত্রে এবং কাটাকাটির ক্ষেত্রে এবং লাইন সোজা রাখা এবং প্রত্যেকটা লাইন একই জায়গায় এইরকম শুরু করা, মানে জিনিসটাকে একবারে করে লেখা, মানে সবগুলা লাইন একই জায়গা থেকে শুরু হবে, একই জায়গায় গিয়ে শেষ হবে, আবার এক প্যারার থেকে এক প্যারায় গ্যাপ হবে, এই টাইপের জিনিসগুলো মেনটেন করলে আসলে হাতের লেখা ভালো খারাপ খুব একটা প্রভাব ফেলে না। সো যত্নবান থাকতে হবে। আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে হয়তো বা মডেল টেস্ট দিচ্ছেন, আমার কাছ থেকে যা যা শুনলেন এইগুলো ওই সমস্ত পরীক্ষায় কাজে লাগান। আর আমার শেষ বক্তব্য হচ্ছে, কেউ যদি মনে করেন যে ওই জায়গায় গিয়ে আপনি এখন ঠিক আছে এখন চলুক মডেল টেস্টগুলো এইভাবে দিই, আমি জায়গা মতন গিয়ে ভালো করে লিখব, এগুলো আত্মঘাতী, এগুলো কিছুই হবে না। শরীফকে কিছু বলতে চান আপনি? আমি রিসেন্ট করেছিলাম হচ্ছে এই যে ওই প্রথমে করেছিলাম তো মানে খাতা দেখা যাবে কিনা আমারটা, ওই জন্যই করেছিলাম আর কি। ওকে, এখন তো আসলে অনেক সময় হয়ে গেছে, আর আজকে কথা বলতে খুব একটা লাগতেছে না। প্রতীক বলেন তো, কিছু বলবেন? আমাকে কি শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ প্রতীক, আপনি কি কিছু বলতে চান? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। ভাই আসলে ইন্টারন্যাশনাল ভাই আসলে কনসেপচুয়াল গুলোরে আসলে আমার আসলে সময়ে আসলে মিলতেছে না। মানে 6 মিনিটে দেখা যাচ্ছে আমি অর্ধেক পেজ লিখতে পারতেছি ভাই, সত্যি কথা যেটা। আর ভাই একটু চিন্তা করতে একটু সময় বেশি লাগতেছে।
এই আপনি ক্ষেত্রে এতদিন আমার কোনো পড়ার পড়ার প্ল্যানটা পরীক্ষা টরীক্ষা দেন নাই, তাই না? না ভাই, কোনো পরীক্ষা দিইনি ভাই। আমি আসলে আহ, আহ, ছুটি নিতে পারিনি ভাই। আমি আসলে ডক্টর তো আমার ভাই এফসিপিএস পার্ট 2 ট্রেনিং করতেছি সোহরাওয়ার্দী মেডিকেলে। এখন ভাই লাস্ট হচ্ছে 2 সপ্তাহ একটু ট্রেনিং, একটু হচ্ছে ডিউটি কম করে ইয়ে করতেছি আর কি, পড়াশোনার চেষ্টা করতেছি ভাই কিন্তু একটু এখন। স্পিডে লিখতে হবে তো, জি ভাই। একটু স্পিডে লিখতে হবে। আপনি কি ইংরেজিতে কনভার্ট হয়ে যেতে পারেন? মানে আপনার কি মনে হয় যে ইংরেজি লেখা ভালো হবে আপনার? না ভাই। তাহলে তাহলে বাংলাতেই লেখেন, আর একটু স্পিড লেখেন। আপনি ভাই, আমি আপনাদেরকে বলি, 10টা কোশ্চেন আমি 10 পেজ লিখতাম। আমার খুবই ভালো মনে আছে, আমি 10 পেজ, তবে সব পেজ পুরাপুরি হয় নাই। মানে কোনো কোনো কোশ্চেনের লাস্ট পেজে আমার কিছু দূর জায়গা ছিল, তবে আমি কাটাকাটি করতাম না, এমন কোনো মানে এত ইয়ে করতাম না। বাট আমার লিগ্যাল সাইজের পেজে আমি কখনোই 6 মিনিটে ফুল পেজ আমি লিখতে পারতাম না। তবে প্রতীক, আপনাকে আমি বলবো যে আপনি 1 লাইন লিখবেন হচ্ছে হুক লাইন, 1 লাইন লিখবেন হচ্ছে উপসংহার লাইন, আর মাঝখানের টোটাল জায়গাটা এবং উপসংহার এবং হুক লাইন যেটা, এটার সাথে মেইন বডির একটা পার্থক্য করবেন আর কি। হুক লাইন 1 লাইন লিখবেন, এরপরে টু দ্য পয়েন্ট আপনি আনসার লিখবেন, টু দ্য পয়েন্ট, আর লাস্টে ইয়ে করবেন। বাট 1 ঘন্টার যদি আপনি 1 ঘন্টা 5 মিনিটও আপনি কনসেপচুয়াল ইস্যু লেখেন, আমার দৃষ্টিতে ভাই আপনি পরে এম্পিরিক্যাল ইস্যুতে, ওইটা তো মার্কের খনি, এম্পিরিক্যাল ইস্যু, ওইখানে গিয়ে আপনার বড় স্যাক্রিফাইস করে ফেলতে হবে। জি ভাই। পরীক্ষার হলে যারা বলতেছে সময় পাচ্ছেন না সময় পাচ্ছেন না, শোনেন, মেডিটেশন আছে। মেডিটেশন হচ্ছে পরীক্ষার হলে ঢুকার সময় থেকে আপনার মানসিক একটা ইয়ে নিতে হবে। বিসিএস রিটেন পরীক্ষা, শুনেন, আমি আমার লাইফে, আমার একাডেমিক জার্নিতে কোনোদিন তেমন কোনো পরীক্ষাকে আমি সিরিয়াসলি নিই নাই, মানে অত বেশি সিরিয়াসলি নিই নাই। তবে বিসিএস লিখিতর ক্ষেত্রে আমি একটা কাজ করতাম, যে কাজটা হচ্ছে আমার মনে হচ্ছে আমার খুবই ভালো ইয়ে করছে, আপনাদের এর আগেই বলা উচিত ছিল, আমি ভুলে গেছি। সেটা হচ্ছে পরীক্ষার হলে ঢোকার আগেই আমি সাধারণত পোলাপাইন কারোর সাথে কথাবার্তা বলতাম না ওই টাইমে। ধরেন সাধারণত যে মানে তথাকথিত যে আতেল, আমি লাইফে কখনোই আতেল না, আমি খুবই ডেসপারেট এবং খুবই অন্য টাইপের মানুষ। কিন্তু পরীক্ষার ওই হলে ঢোকার ওই টাইমে যে একজন আতেল যে টাইপের আচার আচরণ করে সাধারণত, সেই টাইপের আচার আচরণ করতাম। এরকম যে পরীক্ষার হলে ঢোকার আগে আমি একটা মানসিক সেট আপ দিয়ে ফেলতাম, যে নিজেকে কাম করে ফেলা আর কি। পরীক্ষার হলে ঢুকে ওই বেঞ্চে বসে আমি খুব ঠান্ডা মাথায়, কোনো কিছু না, আমি জাস্ট মাথার পুরা ব্রেনটাকে সেন্ট্রালাইজড করার ট্রাই করতাম, চোখ বন্ধ করে বা চোখ খুলে, যাই হোক। এবং আমি এইখানে ধরেন আন্তর্জাতিকের দিনে আমার পরীক্ষার ওই টাইমে বসে আমার চিন্তা করতাম এরকম যে 1 ঘন্টায় লেখা এটা শেষ করব, এরপরে 2 ঘন্টায় এটা শেষ করব। তারপরে বিজ্ঞানের ওই টাইমেও এইরকম টাইম প্ল্যান করতাম যে এটা এইভাবেই করব, এটা এইভাবে করব। সো পরীক্ষার হলের এই আগের 2-4 মিনিটে এরকম চিন্তাভাবনা করতাম, এটা মেডিটেশনের মতন কাজ দিত। তো পরীক্ষার হলে তো আসলে খুবই দ্রুত দ্রুত লিখতে হয়, সেই দ্রুত লেখার মধ্যে আমি কখনোই মনে হয় না যে ছুটে চলে গেছি, মানে হারায়া গেছি, বা এরকম হয়ে গেছে যে আমার সময় জ্ঞান নাই, আমি হারায়া চলে গেছি, আবার ব্যাক আসতে টাইম পাচ্ছি না। বিসিএসে পোলাপাইন রিটেনে মার্ক পায় না এই জন্যই, ম্যাক্সিমাম পোলাপাইনই আসলে তেমন শেষ দিতে পারে না, ইউনিফর্মলি শেষ দিতে পারে না, জোরপূর্বক শেষ দেয়। ইউনিফর্মভাবে শেষ দেওয়াটা খুবই খুবই জরুরি। অনেকের সাথে কথা বললাম আজকে, আসলে কারো মানে ব্যক্তিগতভাবে লাগলে কেউ কিছু মনে করবেন না। আর আপনাদের যে এম্পিরিক্যালের যে ইস্যুটা, ওই নোটটা আমি আরেকটু রিফাইন করে আরও কিছু তথ্য অ্যাড করে ওইটাকেই আরেকবার ইয়ে করে দিব, তখন আপনারা ওইটা পড়ে ফেলবেন। আশা করি আন্তর্জাতিকে কোনো ঝামেলা হবে না। পরীক্ষা দেওয়ার স্ট্র্যাটেজি ঠিকঠাক করবেন। আজকের আলাপ আলোচনা থেকে যা শিখলেন, অনেক রাত হয়ে গেছে আজকে, আসলে কথা না বলি। সবাই ভালো থাকেন, শুভরাত্রি। আপনাদের বলতে হচ্ছে, সোহাগ বলছেন যে বাকি ক্লাসগুলো আপনাদের বাংলাদেশ বিষয়গুলির 2টা ক্লাস দিব আমি, রেকর্ডেড ক্লাস, সেটা আমি দিয়ে দিব। আর এম্পিরিক্যালের নোটটাতে আসলে আরও একটু ভালো করে আপনাদের, মানে এম্পিরিক্যাল নোটের মধ্যে অনেক বাংলাদেশ বিষয়গুলির বিষয়াশয়ও চলে আসবে, সেইগুলোর জন্যও লিখতেছি, আপনাদেরকে দিয়ে দিব 2টা রেকর্ডেড ক্লাস। এবং পরীক্ষার আগে আরেকদিন আপনাদের সাথে লাইভ আলাপ আলোচনা হবে, সব মিলিয়ে আমরা ইয়ে করব। সময় আরেকটু পেলে আরও ইয়ে করলে আমরা আরও ভালো আগাতে পারতাম। তো
খুবই পারফেক্টলি শেষ করতে পারতেছি বলে আমার কাছে মনে হচ্ছে না। তারপরেও আমার পক্ষ থেকে আমি সবসময় আপনাদের কাছে আমি মানে খুবই সরি ফিল করি যে আরও ভালো করে শেষ করা যেত। যাই হোক, সবাই ভালো থাকেন, শুভরাত্রি।